থিয়েটারে ভুল নিয়ে আলোচনা করব। মানে বড় ছোট সকলেরই জানা দরকার হবে। কোথাও যাওয়া আছে নাকি? খাওয়া হয়েছে? আমরা কিছু অভিনয়ের ভুল নিয়ে আলোচনা করি। মানে আমরা সাধারণত একটা কথা বলি, থিয়েটারের ব্যাকরণ, থিয়েটারের গ্রামার, এগুলো গ্রামার হয় বলে কিছু বিশ্বাস আমি করি না। আমি কেন, আমরা অনেকেই করি না। কেন বললাম এই কথা? অনেক সময় আমরা এরকম বলি স্টেজে দাঁড়াতে জানি না। মানে স্টেজে আবার দাঁড়ানোর কি আলাদা কোনো নিয়ম আছে, যেটা আমরা বাস্তবে দাঁড়াবো একরকম আর মঞ্চে দাঁড়াবো আর এক রকম? এরকম কোনো নিয়ম নেই সত্যি। তাহলে কেন বলা হয়? অনেক প্রণব্য গুরুজনেরা কেন বলেন? সেগুলো কি ভুল বলে? আসলে না, আমরা কিছু নিয়ম বানিয়ে ফেলেছি। এই গল্পগুলো তো পরে করতে পারবি, আমি চলে গেলে খুব মজা পাবো। মানে আমরা কিরকম হয়, মঞ্চে অভিনয় করতে করতে আমরা যদি পেছন ফিরি, আবারও বলছি আমি যাত্রার অভিনয়ের কথা বলছি না, আমি থিয়েটারের অভিনয়ের কথা বলছি। যাত্রার অভিনয়ের প্যাটার্ন আর থিয়েটারের অভিনয়ের প্যাটার্ন অনেকটা এক হলেও অনেক দিক থেকে তার আলাদাত্ব আছে, পার্থক্য আছে। যাত্রা একটা মহান শিল্প, আমার কাছে ভীষণ শিক্ষণীয় বিষয়। অনেকে ভাবেন যে আমরা থিয়েটার করি বলে যাত্রা বোধহয় ভালোবাসি না, তা একেবারেই না। আমি নিয়মিত যাত্রার ভক্ত, যাত্রা দেখি, শিখি অনেক কিছু যাত্রা থেকে। যাত্রার বিচারক হতে হয় সেটা অন্য কারণে, জোর করে আমাকে হতে হয়। বিচার করতে কারো ইচ্ছে করে না, কারণ বিচারক হওয়া মানে তো গালাগাল খাওয়া। যে ফার্স্ট হবে সে শুধু ভালো বলবে, বাকি তো সবাই গালাগাল দেবে। কিন্তু বিচারক হতে হয়, পাঠানো হয়, তাই চায়। কিন্তু যাত্রার অভিনয়ের যে ধারা আর নাটকের অভিনয়ের ধারার মধ্যে তফাৎ আছে। এই কারণে বললাম, যাত্রাতে ওই যে পেছন ফেরা, এ নিয়ে কোনো সমস্যা হয় না। আমাদের মঞ্চে প্রসেনিয়াম থিয়েটার যেটাকে বলছি, বাচ্চারা শোন, এটা এই থিয়েটারটাকে, এই মঞ্চটাকে আমরা বলি প্রসেনিয়াম। এটা এসেছে গ্রিসের একটা এ থেকে, প্রস্কেইন বলে একটা শব্দ, তা থেকে এসেছে প্রসেনিয়াম। এই প্রসেনিয়ামে যদি কেউ পেছন ফিরে অভিনয় করেন, কিছু কিছু মানুষ রেগে যান, এই পেছন ফিরছে যান, দর্শকরা বসে আছে সামনে, এরকম এরকম কোনো নিয়ম নেই যে পেছন ফিরতে নেই। ওই যেমন আমরা প্রতিমা পুজোয় যেটা করি না, প্রতিমার সামনের দিকটা খুব সুন্দর করে সাজানো থাকে, পেছনটা কিছু থাকে না, কারণ পেছনে মানুষ কি দর্শনার্থী আসেন নাকি, তাই যে সেই জন্য পেছনে কিছু থাকে না, শুধু স্ট্রাকচারটা থাকে। সেরকম ব্যাপার তো নয় থিয়েটারে, পেছন ফেরা যায় যদি তার কোনো যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা থাকে। আমি একটি নাটকে অভিনয় করি, আমি তো এই মুহূর্তে অনেকগুলো নাটক অভিনয় করছি বলেই ফেলি। আমি মোট এখন কলকাতায় 11টা নাটকে অভিনয় করছি, 7টা দলে। মানে আমি অ্যাকচুয়ালি অভিনয় করতে চাই না। অভিনয় মানে একটা চক্রান্ত, ওরই দল, একটা প্রাক্তন দল আমাকে জোর করে অভিনয় দেওয়া নিয়েছে। মানে ফ্যাতাড়ু বলে একটি নাটক আজ থেকে 21 বছর আগে হতো। সেই ফ্যাতাড়ু নাটকটা অভিনয় করতে গিয়ে আমি জীবনে ভুলবো না। আমার 4.5 বছরের একটি শিক্ষকতা, আমি 5 মিনিটের ডিসিশন নিয়ে আমি তাকে ছেড়ে দিয়ে চলে গিয়েছিলাম। এবং সেই শিক্ষা প্রতিষ্ঠানটা আমার যিনি গুরুদেব, প্রথম গুরুদেব আমার, তার প্রতিষ্ঠান। সেই বিদ্যানগর স্কুলে আমি শিক্ষকতা করতাম, কিন্তু আমি 5 মিনিট সময় নিয়েছি। মাকে ফোন করলাম, মা আমি স্কুলে চাকরি করবো না। সে কেন? আমি বললাম যে এই স্কুলের যিনি সেক্রেটারি, অনলাইন ক্যামেরা বলে বলছি না কিছু, তার সঙ্গে আমার কিছু বিরোধিতা হয়েছিল। তিনি মনে করেছিলেন যারা থিয়েটার করেন, যারা অভিনয় করেন, তারা চরিত্রহীন, তার ধারণা হতেই পারে। সুতরাং তিনি কি করে চরিত্র গঠন করবেন বিদ্যালয়ে? তো এইটা শোনার পর, যেহেতু এই মতটা আমি মানি না, কারণ আমার গুরুদেব, আমার সে প্রথম গুরুদেব হয়তো আমার মা, কিন্তু
দুজনকে আমি খুব আমার আরাধ্য বলে মনে করি। সুতরাং আমার পক্ষে তখন মা বললো যে ওই স্কুলে তোর বাবা প্রথম ছাত্র 1947 সালে, আর আমার আমার মানে আমার স্যারকে মা নাম ধরে ডাকেন, আমার ওই স্কুলের ছাত্র যে কিনা তোর গুরুদেব, তুই সেই স্কুল থেকে ছেড়ে বেরিয়ে যাবি, হ্যাঁ নিশ্চয়ই ভালো করছিস বলে। তো বেরিয়ে আমি ঠাটারু হয়ে গেলাম। তারপর জানিস তুই সবই। আমি এটা বলে বোঝাতে চাইলাম যে 11টা নাটকে অভিনয় করছি বলে না, আমি বুঝেছিলাম যে আমি পড়াশোনা করলে আমার যা পড়াশোনার ছিঁড়িছাঁদ, তাতে আমি হয়তো একটা পর্যায়ে যাব, সবাই বলবে বাহ ছেলেটা পড়াশোনায় দারুণ 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 দারুণ, কিন্তু আমি সকলের কাছে পৌঁছাতে পারবো না। তোমরা ছোটদের একটু অসুবিধা হচ্ছে। নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম শুনেছ? তিনি আইসিএস পরীক্ষায় 4র্থ হয়েছিলেন, 4th, বুঝতে পেরেছ? তখনকার দিনের ইন্ডিয়ান সিভিল সার্ভিস এক্সামে তিনি 4th হয়েছিলেন। ফার্স্ট কে হয়েছিলেন জানো কি? আশা করি উত্তর পেয়ে গেছে। তো আমি সেই কারণে আমি বুঝেছিলাম যে আমি পড়াশোনা করে কত মানুষের কাছে চিহ্নিত হতে পারবো। ফলে আমি ওই ব্যাপারটা আর করিনি। আমি সুতরাং থিয়েটারে আমার যাপন, থিয়েটার আঁকড়ে বেঁচে আছি, এবং সেই কারণে ওই 11টা নাটক। এবং প্রায় বোধহয় পশ্চিমবঙ্গের এমন কোনো জায়গা নেই যেখানে আমি মেন্টর নই। নিজের কথা বলতে হচ্ছে বলে আমি কিছু বলি। আমাকে গলিয়ে দিয়েছিলেন শুধু আমার সেট না, তারপরে আমি কাছাকাছি নূরপুর বলে একটি জায়গায়, সেখানে গহর চাচা বলে একজন মানুষের সন্ধান পাই, যার কাছে আমি নাড়া বেঁধে লাঠি খেলা, রনপা এবং অসি যুদ্ধ তরবারি এটা শিখি। নাড়া বেঁধে মানে ওনার কাছে গুরুগৃহে পড়ে থাকি 1 মাস। বকাঝকা মারধর সব চলতো, আর ওই শিক্ষা চলত। তারপরে আমি ওয়াসিকো কিয়াসিমো বলে একজন জাপানিজের সন্ধান পাই, যিনি আমাকে তুলে নিয়ে গিয়েছিলেন। তিনিও 21 দিন আমাকে ট্রেন করেছিলেন বডি ল্যাঙ্গুয়েজ। ফলে এই মানুষটা যার সামনে তোমরা বসে আছো, তার জগৎটা একটু অনেকটা বেশি জুড়ে। একদিকে গহর চাচা মানে আমাদের এখানকার মার্শাল আর্ট, একদিকে ইয়াসিকো কিয়াসিমো পুরুলিয়ায় ছৌ নৃত্যের ট্রেনিং নেওয়া। আমি ধর্মশাস্ত্র পরীক্ষায়, যেটা প্রণবানন্দজির ওখানে পরীক্ষায় আত্মমধ্যমন্ত স্যারের কল্যাণেই হয়েছে, আত্মমধ্যমন্ত স্কলার ফার্স্ট ডিভিশন পাওয়া। আমি 7টা ইনস্ট্রুমেন্ট বাজাই বলেই দিই, ম্যান্ডোলিন, বাঁশি, ভায়োলিন, সেতার, বাঁশি বললাম, এরকম করে 7টা ইনস্ট্রুমেন্ট বাজাই, চর্মবাদ্য। আমি কেন নিজের সার্টিফিকেট দিচ্ছি? এই এত কিছু যে করতে পারছি, রত্নেশ্বরপুরে ভায়োলিন শিখতে আসতাম, ওটাই আমার এত দূর আসা। আমি বলছি এত কিছু যে করতে পারছি, এটা থিয়েটার বলে পেরেছি। কারণ থিয়েটার তো অনেক কিছু করার জিনিস। ওই জন্য কথাটা তখন বললাম না, নেতাজি সুভাষচন্দ্র বসু 4th হয়েছিলেন, 1st, 2nd, 3rd আমরা মনে রাখি। নেতাজি একটা অফবিট পথে হেঁটেছিলেন বলে। তোমরা যারা অভিনয় করছো জানবে প্রচুর কথা উঠবে, অভিনয় করছো করে কি হয়, কি হয়, হ্যাঁ এইটা হবে। কিন্তু আমি বলছি যে শুধু তোমরা নয়, যারাই প্রচলিত পথের বাইরে হাঁটতে চাইবে, অফবিট হাঁটবে, তাদের বলা হবে এটা তাদেরও দোষ না। রবীন্দ্রনাথ ঠাকুরকে তো সহ্য করতে হয়েছে, তিনি অফবিট কবিতা লিখতেন বলে। হ্যাঁ, মানে যারা বিখ্যাত হয়েছে, প্রত্যেকে চেনা পথের বাইরে। পল গঙ্গা নিজের কান কেটে প্রেমিকাকে উপহার দিয়েছিলেন, যে কারণে পল গঙ্গার কান কাটা। ছবি আঁকতেন, বউকে দেখতেন না, বউ শেষে বলেছিলেন যে আমি ছেড়ে চলে যাচ্ছি তোমাকে। বলছে ও চলে যাবে? ও আচ্ছা আচ্ছা, তো আর আসবে না? তোমার সঙ্গে কি থাকা যায়? বলছে যে ও আচ্ছা, তুমি আর আসবে না? আপনাকে কি দিয়ে বলো তো, কি এই তুমি কি চাও বলো, তুমি চলে যাচ্ছ, তুমি আর আসবে না, হ্যাঁ আর কি কেন বলো তো? খুব শান্ত ক্যাজুয়ালি বলছে। তখন বউ রেগে গিয়ে বলেছিল, কি দেবে, তোমার মতো কি দেওয়ার আছে, তোমাকে দেওয়ার মতো তোমার কিছু আছে? দেওয়ার থাকলে তো থেকেই যেত। না তুমি বলো, তুমি বলো তুমি কি চাও। বলছে কি দেবে? আচ্ছা না, তোমার কানটা দাও, তোমার কান দুটো দাও, নিয়ে যাই।
চারকোলের যে ছবি আঁকতেন, যে ছুরি থাকতো, ছুরি দিয়ে চারকোলগুলোকে শুরু করতেন, সেই ছুরি দিয়ে নিজের কান ধরে টেনে কেটে সেটা দিয়েছিলেন। কি বলেছিলেন এটা? তারপর যা হয়, তিনি গান গ্রহণ করেছিলেন কিনা বর্জন করে চলে গেছিলেন সেটা ইতিহাস লেখেনি, কিন্তু ইতিহাস যেটা লিখেছে তার কান দিয়ে অজস্র রক্ত ঝরছে যখন, সেই যন্ত্রণা ভুলবার জন্য উনি আশ্রয় করেছিলেন ওনার তুলি, একটা ছবি এঁকেছিলেন। ওই ছবিটা আঁকতে পেরে তিনি যন্ত্রণাটা ভুলতে পেরেছিলেন। সেই ছবিটার দাম এখন আন্তর্জাতিক বাজারে কয়েকশো কোটি টাকা। তো এই মহান মানুষগুলো অফবিট পথে হাঁটেন বলেই তারা কিন্তু কিছু সৃষ্টি করতে পারেন। আমাদের যে থিয়েটার করি আমরা যারা, আমরা সংখ্যালঘু, এবং দামি মানুষেরাই সংখ্যালঘু হয় কিংবা সংখ্যালঘুরাই দামি হয়, যে যেভাবে নেবেন। এখন তো সেই জন্য তোমার চলা, তোমার হাঁটা, তোমার নিজের বিবেকের যদি সায় থাকে যে আমি এটা করে এই জায়গায় যেতে চাইব, পড়াশোনাটা একমাত্র পথ নয়। আমি গল্প বলছি মনোবল বাড়ানোর জন্য। আমার বাড়িতে একটি বিস্ময় বালক জন্ম নিয়েছে, ওর নাম অনুভব খামারু। সে, তার বাবা স্কুল টিচার, মথুরাপুরের টিচার ছিলেন। তার বাবা একদিন আমার কানে, অদ্ভুত লাগলো, ক্লাস 3-তে পড়ে ছেলেটি, তখন বলছে আমার বৌদিকে যে কোনোদিন সকালবেলা যদি দেখি ওকে পড়াতে বসেছো, তোমার পিঠে 2-4 চড় থাপ্পড় পড়ে গেছে। ও সকালবেলা উঠে গান গাইবে, ওটাই ওর পড়াশোনা। তারপর ভালো লাগলো না, তখন একটা কিছু করলো। এই রিস্কটা নিচ্ছেন একজন স্কুল টিচার। ক্লাস 3-তে ওর অপরাধ ছিল অনুভবের, ও সেকেন্ড হয়ে যায় ক্লাসে, পড়াশোনা না করেই হয়ে গিয়েছিল। ও ছুটেছিল ইংলিশ মিডিয়ামে, হেড স্যারকে বলতে যে স্যার আমি তোকে তুলে নিয়ে যাবো, আমি প্রাইমারি স্কুলে ওকে দেবো, পাশে প্রাইমারি স্কুল। বলছে সেগুলো দারুণ রেজাল্ট করেছে, সেকেন্ড হয়েছে। বলছে সেই জন্যই তোকে তুলে নিয়ে যাবো, কারণ এরপর আপনারা ওকে ফার্স্ট করতে চাইবেন, হ্যাঁ ওকে প্রচুর পড়ানোর চাপ দেবেন, কিন্তু পড়াশোনাটা করবে না, পড়াশোনাটা তো ওর জন্য নয়। তখন অনেক মানুষ রেগে গেছিল, বিদ্রুপ করেছিল যে ছেলেটাকে নিয়ে খুব গন্ডগোল পাকাচ্ছে। তো সেই ছেলেটি এখন নিজের ভাইপো বলে বলছি না, ওটা ভারতবর্ষ চেনে। অরিজিৎ সিং এক রাত্রিরে ফোন করছিলেন, আমার দাদা ফোন কেটে কেটে দিচ্ছে, কি কথা বলছে হিন্দিতে, রং নাম্বার কেটে দিচ্ছে। পরে আমার গুরুজি আবার ফোন করে বলছেন, আরে অরিজিৎ সিং ফোন করছে, তুমি ফোনটা ধরো, দরকারে ফোন করছে, অরিজিৎ সিং ওর ফ্যান। আমি এই কথাগুলো আমি বাড়িয়ে বলার জন্য বলছি না। আমাদেরও খুব প্রান্তিক বাড়ি, বাবার বনে দিয়ে একটা মাটির বাড়ি রয়েছে, সেটা আমরা ভাঙিনি, যত্ন করে দাদু বানিয়ে রাখা। তার পাশে আমাদের অন্য বিল্ডিং আছে, আলাদা কথা, কিন্তু ওই বাড়িটা আছে। সেই বাড়িটা ভাঙা হচ্ছে, সেই দরজায় রাত্রিবেলা হাত চাওড়াচ্ছেন এক ভদ্রলোক। আমার বউ অনেকক্ষণ থেকে জিজ্ঞেস করছে কে কে, বিরক্ত হচ্ছে, কেউ সাড়া করছেন না, হাত চাপড়েই যাচ্ছে। কিছুক্ষণ পরে বলছে শুভাশিস আছে, দেবাশিস আছে। বলছে কে বলুন না, শুভাশিস আছে, দেবাশিস আছে। তারপর বউ দরজা খুলেছে, খুলে দেখছে সামনে দাঁড়িয়ে পণ্ডিত অজয় চক্রবর্তী। তখন সন্ধ্যা 7:25, শীতের রাত। এবারে আমার বউ অজ্ঞান হয়ে পড়ে যাবে নাকি সেটাই ব্যাপার। আমি এইগুলো বলে হয়তো নিজের কথা বলা হয়ে যাচ্ছে, কিন্তু আমি বোঝাতে চাইছি এই মানুষটা থিয়েটার ছাড়া কিচ্ছু করে না। এই মানুষটা কোনো অর্থনৈতিক কথা ভাবেই না। প্রয়োজনে রাস্তায় ধূপ বেচতে তাকে দেখা গেছে বহুবার। আমার তাতে কোনো কিছু এসে যায় না, আমার সেই তাতে আমি আর কিছু শিখি, মজা পাই। কিন্তু আমাকে গোটা পশ্চিমবঙ্গ চেনে, এটা আমার পড়াশোনা আমায় দিত না। সুতরাং যে বাচ্চাদের মনে হতে পারে যে আমি অভিনয় করলে গেল আর্তনাদ উঠছে পাড়ায়, তোমাদের বলছি তোমরা কিন্তু ওই 5 জন হওয়ার জন্য জন্মাওনি। যে 5 জন, 1 2 3 4 5 6 7 8 নামও জানি না, কিন্তু তুমি কিন্তু একা। ওই 5 জনের জন্য তোমার পাড়া বিখ্যাত হবে না, তোমার গ্রাম চিনবে না ওই 5 জনের জন্য, চিনবে তোমার জন্য। এত বড় কথা বলে যাচ্ছি কারণ বাদল সরকারের জন্ম শতবর্ষ চলছে। বাদল সরকারের নাম শুনেছো তোমরা, বাচ্চা না? উনি থিয়েটারের একজন মাইলস্টোন। উনি ওই রকম একটা গল্প করেছিলেন। ওনাকে নারায়ণ সান্যাল পাঠ দেননি কলেজে, নারায়ণ সান্যাল উপন্যাসিক।
বলেছিলেন যে না তোকে হবে না, তুই প্রম্পটারের রোলটা করতে পারিস, না হলে ফিমেল রোল না তোর যা গলা হবে না। বারবার বাদল সরকার, তখন ওনার নাম ছিল সুধীন্দ্রনাথ সরকার, বলেছিলেন না আমাকে একটা পাঠ দিবি না নারায়ণ, আমাকে পাঠ দিবি না, বলছে না দেবো, বলে তুলে যাচ্ছিল, বলছে তুই প্রম্পটারটা করবি। ও তখন রাগ হয় বাদল সরকারের, ঘুরে গিয়ে বলেছিল নারায়ণ তুই মুশকিল আসার নাটক লিখেছিস, সেটা নিয়ে তুই অভিনয় করাচ্ছিস, আজ তোকে আমি বলে যাচ্ছি তুই পরবর্তীকালে খুব বড় নাটককার হবি কিনা আমি জানি না, কিন্তু ওই বাদল সরকারের জন্য একদিন ওটা পশ্চিমবঙ্গ চিনবে, মনে রাখিস। এটা নারায়ণ সান্যাল লিখে গেছেন তার জীবনীতে। কি অদ্ভুত ব্যাপার, আমরা নারায়ণ সান্যালকে ভুলিনি ঠিক, কিন্তু নারায়ণ সান্যাল নাট্যকার হননি, নাটককার হননি। বাদল সরকার কি হয়েছেন আমরা জানি। ফলে প্রথমে এই মনোবলটা বাড়িয়ে দিই যে নিজের বিশ্বাসের সঙ্গে যে অভিনয়টা করছো তাতে অনেকে বলবেন যে পড়াশোনার ক্ষতি হয়, পড়াশোনার এই হয়। আমি বলছি, আমাকে কেউ এটা বলে দেয়নি, এটা বলে এদেরকে খুব বার খাওয়াতে হবে তা নয়। আমি বলছি একটা পাতি স্টুডেন্ট যত সহজে পড়াশোনাকে গ্রিপে আনতে পারবে তার থেকে অনেক বেশি তোমরা পারবে। আমি এটা বুক বাজিয়ে বলছি আমার ছেলের জন্য। আমার ছেলের নাম সংলাপ, ও ক্লাস 9-এ পড়ে। আমি ওকে কোনোদিন কোনো কিছু মুখস্থ করাই না। আমি তোমাদেরকে গিয়ে বলবো, আমি আমার নিজের সন্তানকে দিয়ে করি। এই নিয়ে প্রথম আমার স্ত্রীর সাথে সংঘাত হতো, তুমি বলছো এটা ওকে মুখস্থ করাবে না, ও মনে রেখে বলবে। আমি বললাম যে ও বলবে এই কারণে আমি ওকে যেটা বলবো সেটা বলবে না, তার সঙ্গে আরো কিছু কথা বুঝবে। এবং আমার বাড়ি বলেই সম্ভব হয়েছে, নিজের ছেলের প্রশংসা করতে ভালো লাগছে না তবু করে ফেলছি। তার লেখা, ও লকডাউনে লিখেছিল, ক্লাস 4-এ লেখা একটি ছেলের নাটক দুর্গাপুরে এখন অভিনয় হয়। সেই ক্লাস 4-এ লেখা একটি ছেলের লেখা পড়ে তাজ্জব হয়ে যায়। সে একটি গল্পে লিখেছে স্কুল বাড়ির কান্না। এই লকডাউনে স্কুল কাঁদছে এরকম ভাবে, তো সেই স্কুলকে জড়িয়ে কাঁদছে ছেলেটি। স্কুলের থাম বলে উঠছে, আচ্ছা আমাদের কান্না কি রাষ্ট্রের কানে পৌঁছয়, বলে শেষ করেছে। যে শেষ করেছে গল্পটি তার বয়স তখন 9, পরে ক্লাস 4। সেই নাটকটি অভিনয় করে দুর্গাপুরের তথাকথিত ওই 30-32-40 বছরের ছেলে মেয়ে। সেই নাটক এখনো হচ্ছে। আমি বলছি এই যে তার যোগ্যতা, এই যে ক্রেডিবিলিটি, এটা তাকে করতে পেরেছে থিয়েটার। ও এখন ইচ্ছে মতো অভিনয় করছে এই বয়সে। 2টো শো করলো, হাউসফুল শো একাডেমিতে। আমার জীবনে এরকম হয়নি। সেই নাটকে টিকিট কেটে একটা দেখলাম তো, গা গড়গড় করছিল। টিকিটের দাম হচ্ছে 1000 টাকা, এবং সেটা হাউসফুল হয়েছে 15 দিন আগে। আমি ছেলেকে বলছি, বাবা আমি এই 53 বছরের নাট্যচর্চা, আমার নাটকের টিকিটে 500 টাকার টিকিট কেটেছে যারা, তখন মনে হচ্ছে বাবা এত দাম বেড়ে গেল, 1000 টাকা দিয়ে আমি তোর নাটক দেখতে যাচ্ছি, ছেলের নাটক। আমি জীবনে কোনোদিন ভাবতে পারছি না 1000 টাকা টিকিটের মূল্য হাউসফুল। একটি এই কারণে বলছি, সে ক্লাস 9-এর একটি তোমাদের মতো গ্রামের সাদামাটা ছেলে। আমি বলছি ও পড়াশোনা করে সাংঘাতিক লেভেলের 1-2 মানে পজিশন পেলে, ফার্স্ট সেকেন্ড হলে, ওকে দেখতে 1000 টাকা টিকিট কেটে কেউ যেত। আমি কেন বলছি বুঝো, কিন্তু যেন ভেবো না যে ছেলের গুণগান গাইতে ওরা আনা হয়েছে। আমি তোমাদের মনোবল বাড়াতে চাইছি বলে বলছি না। সালোক সংশ্লেষ প্রক্রিয়া কিভাবে মনে রাখতে হয় তার বুদ্ধি দীপ্তি দিয়ে তুমি থিয়েটার করো। নিজের মনকে বোঝাও, ও মাটি থেকে মূলরম তাহলে জল আর খনিজ লবণ টেনে নিল। মুখস্থ করছো না, তুমি নিজেকে বোঝাচ্ছ। টেনে নিয়ে কি করছে, গাছের কাণ্ড দিয়ে পাঠাচ্ছে, কিন্তু ওপরে তুলবে কি করে, পাম্প আছে নাকি নেই? ও তাহলে ওটা অসমোসিস প্রক্রিয়া। আচ্ছা বেশ, অসমোসিস প্রক্রিয়া তুললো, তুলে পাতা কি করছে, পাতা রান্নাঘর। আচ্ছা রান্নাঘরে কি আছে? ও রান্নাঘরে আছে ক্লোরোফিল বলে একটা সবুজ কণা, আর বাতাস থেকে নিচ্ছে কার্বন ডাই অক্সাইড গ্যাস, যেটা আমরা ছাড়ছি বাতাসে। আর সূর্যের আলো থেকে নিচ্ছে ফোটন কণা। বাহ বেশ মজা। এই দিয়ে কি বানাচ্ছে, খাবার। খাবারটা কেমন খাবার না, জটিল শ্বেতসার জাতীয় খাবার। সেটা এবারে কি করছে, পুরে এবারে সেটা থেকে বাড়তি যে অক্সিজেন বেরোচ্ছে সেটা বাতাসে ফেরত পাঠাচ্ছে।
এটা আমি মুখস্থ করে, যেমন তুমিই বলবে এটা এরকম ভাবে, তুমি যখন বলছো মুখস্থ তো করছো না, তুমি তৈরি করছো, তুমি এটাই লেখো পরীক্ষায় বা এটাই বলো পরীক্ষায়। এটা মুখস্থ থেকে অনেক দামি। মুখস্থ করলে তুমি 4 বার ভুলে যাবে, 75 বার পড়বে, কিন্তু তুমি প্রত্যেকবার থিয়েটারীয় পদ্ধতিতে অনুষঙ্গ, কার্যকারণ এসব করতে করতে তুলেছ বলে তোমার মনে থাকবে। এটা সবটা সম্ভব। আমি একটু ওদের মতো করে বলছি, কিন্তু আসলে সবাইকেই বলছি। আমি রচনা লিখবো, তোমরা রচনা লিখবে, আর 5টা ছেলে মেয়ে যে রচনা লিখবে, আমার জীবনের লক্ষ্য তোমরা লিখবে অনেক হাজার গুণ ভালো। কারণ তারা তো লিখবে ডাক্তার হতে চাই, তারা তো লিখবে ইঞ্জিনিয়ার হতে চাই, মানে বইয়ে তাই আছে। কিন্তু তোমরা তো তা লিখবে না, তোমরা থিয়েটারীয় শিক্ষায় উন্নত। তোমরা লিখবে যে আমরা ডাক্তার হতে চাই না, কারণ ডাক্তার সমাজে অনেক আছে। ইঞ্জিনিয়ার হতে চাই না, হাজারটা ইঞ্জিনিয়ার আছে। শিক্ষক, মানুষ গড়ার কারিগর হতে চাই না, অসংখ্য শিক্ষক আছে। অনেক শিক্ষক ফুটপাতেও বসে আছেন, তারা সব ধর্ণা অনুসরণ কিসব করছেন। হতে চাই না, হতে চাই মানুষ হতে চাই, যেটার প্রকৃত অভাব। এবার কাকে বলে মানুষ? যথার্থ মানুষ কি, তার ব্যাখ্যা তোমার মতো করে দিচ্ছ। এই রচনা কেউ লিখবে না তোমরা ছাড়া। এই রচনা কোনো মানে বইয়ে লেখা নেই, কোনো রয়্যাল মার্টিন যেটা পড়তে হয়, না পড়লে টেলিভিশনে বিজ্ঞাপন হয় না, সেটা নেই। ফলে তোমাদের পড়াশোনা বদলে দেয় থিয়েটার। এ তো গেলে পড়াশোনার কথা, মানব চরিত্র বদলে দেয়। হ্যাঁ, আমি অহংকার বলছি না, গৌরব বোধ করতে বলছি যে আমি থিয়েটার করি, কারণ আমি আর পাড়ার 5টা মানুষের মতো হতে চাই না বলে আমি অভিনয় শিখি, অভিনয় করি। আমি তৈরি করবো আমার জগৎ এমন যে জগৎটা আর 5টা জগতের সঙ্গে মেশে না বলে, ওই ছোট ছোট জগৎ যেগুলো দামি হয় বলে সব খেলো। ফলে এই পাল্টে যাওয়াটা দরকার তোমাদের আছে। এই ভাষণাত্মক ব্যাপারগুলো ছেড়ে দিয়ে বললাম, তাহলে পাল্টাবো কি করে? চর্চা এবং কাজ। ওই ফিরছি আমার কথায়, অভিনয়ের কোনো ব্যাকরণ হয় না, অভিনয়ের কোনো ব্যাকরণ হয় না। আমি অজস্র গুরুদেব জীবনে পেয়েছি। আমি আমার জীবনের প্রথম যে বইটা বেরিয়েছে গত বছরে, তাতে আমি প্রায় কোথায় শুনেছিলাম 38 জন গুরুদেবকে স্মরণ করেছি, আরো কোথায় বেশি। তাদের সকলের ওই মতাদর্শ নিয়ে চলতে 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 যেটা বুঝেছি, অভিনয় মানে তুমি এমন কিছু সৃষ্টি করো যাতে মানুষ দেখতে বাধ্য হয়, চমকাতে বাধ্য হয়। রাস্তা দিয়ে লোক যাচ্ছে আমরা দেখছি না, মঞ্চে অভিনয় হচ্ছে তখন দেখছি। কেন? তাহলে নতুনত্ব, অভিনবত্ব, সেটা ব্যাকরণ মানলে হবে না, ব্যাকরণ মানলে হবে না। আমি মানে এখানে অনেক নতুন আছে, তবুও বলছি, আমি পুরনো ছেলে মেয়েদের খুব কথা বলি, যদি কখনো তোমার নাটক দেখে বলেন কেউ, আহা দারুণ হয়েছে, দারুণ, অসাধারণ, জানলে কিচ্ছু হয়নি, বোগাস, কিচ্ছু হয়নি। যদি বলেন যে একদম জঘন্য হয়েছে, হ্যাঁ পাতে দেওয়া যাচ্ছে না, খুব খারাপ, জানবে সেটাও ঠিক কথা নয়, বুঝবে, তাহলে নাটকটা ঠিক হয়নি। দুটোই বললাম, ভালোতেও আমি খুশি নয়, খারাপও খুশি নয়। তাহলে স্বাভাবিক প্রশ্ন আসবে, তাহলে কোনটা চাইছেন আপনি? যদি কেউ বলে যে যেটা দেখলাম এরকম তো কখনো আগে দেখিনি, একেবারে চেনা ছকে নয়, মিলছে না কিছুই, বা মাথার ওপর দিয়ে চলে গেছে, কিছু বুঝতে পারিনি দাদা কি বলতে চাইছেন, তখন জানবেন যে নাটকটার মধ্যে কিছু সম্ভাবনা থাকলেও থাকতে পারে। এটা আমার কথা না, এটা একজন প্রভাব প্রদীপ গুরুদেবের কথা বলছে, শম্ভুমিত্র। কেন তিনি বলেছিলেন? তার কারণটা হচ্ছে, থিয়েটার কখনো প্রচলিত পথে হাঁটে না। রক্তকরবী এতবার অভিনয় হয়েছে, এতবার 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 এতবার। কেন সবাই রক্তকরবী করে? কেন শেক্সপিয়ারের ওথেলো নিয়ে এত মাতামাতি হয়? কেন হ্যামলেট নিয়ে এত কাজ হয়? কারণ সবাই নতুন কিছু কিছু করা যায়, এটা থিয়েটারই করা যায়। তাহলে আমি মঞ্চে দাঁড়িয়ে কিভাবে হাঁটবো, কিভাবে পেছন ফিরবেও, সেটা তোমাদের নিজেদের পাওয়ার উপর নির্ভর করছে। আমার যদি মনে হয় যে আমি এই পেছন ফিরে এরকম দাঁড়িয়ে থাকবো কিছুক্ষণ, আমি যদি কার্যকারণ তৈরি করতে পারি যে এই কারণে দাঁড়িয়ে আছি,
সেটা ভুল নয়, ঠিক। দেখেছিস ক্যাপ্টেন হুডরা? আমার দেখিস না, এখন খুব কম হয়। ক্যাপ্টেন হুডরা বলে একটি নাটকে আমি সেকেন্ড হাফে উঠে মঞ্চের সামনে দিয়ে উঠে পেছন ফিরে প্রায় মিনিট দেড়েক দাঁড়িয়ে থাকি। কোনো দর্শক 1.5 মিনিট দাঁড়িয়ে থাকি, কথা বলি। কোনো দর্শক আজ পর্যন্ত বলেনি যে সুভাষিসদা আপনি যে ওই যে পেছন ফিরে দাঁড়িয়ে থাকেন বড্ড বিচ্ছিরি লাগে, কেন পেছন ফিরে দাঁড়িয়ে থাকেন, কথা বলছেন, সংলাপ বলছেন। বরং উল্টোটাই বলেছেন যে সুভাষিসদা আপনি যখন ওই উঠে পেছন ফিরে দাঁড়ান, দাঁড়িয়ে কথা বলেন, একটু দোলেন, তখন বুঝতে পারি ও ওটা তো জাহাজ, জাহাজ সমুদ্রের বুকে ভাসছে, তার আবার দিক কি, সামনে পেছন কি। সমুদ্রের বুকে যে জাহাজটা ভাসছে সেখানে কোনো দর্শক বসতে পারবে সমুদ্রের বুকে? তাহলে আমি কেন সমুদ্রের বুকে দাঁড়িয়ে দর্শক ভেবে একটা জাহাজ, জানেন তো, করতে যাব? আমরা এই ভুলগুলো করি। আমি থিয়েটারের ভুল নিয়েই করবো, অর্থাৎ পেছন ফিরে দাঁড়িয়ে থাকা ভুল নয়। আমার পেছন ফিরে থাকা যদি কার্যকারণ থাকে, আমার পেছন ফেরা পায়, আমাকে যদি পেছন ফিরতে আমি বাধ্য বলতে বলতে আমি পেছন ফিরবো, 100 বার ফিরবো। দর্শক বলবে ভীষণ স্বাভাবিক। ধরা যাক শয়ন কক্ষ, বেডরুম, সেখানে আমি আর আমার স্ত্রীর সঙ্গে কথা বলছি। তো আমি আমার একটু ওঠ না, একটু ওঠ হয়ে যাচ্ছি। ও আর আমি দুজন মিলে কথা বলছি, খুব অন্তরঙ্গ মুহূর্তে ওর সঙ্গে কথা বলছি। আমি বলছি এইটাকে আমরা বলি মঞ্চের সামনে, এখানে দর্শক আছে, কিন্তু এটা 4th ওয়াল। আমরা যারা জানি না বলে দিই, বাদিকটা হচ্ছে 1st ওয়াল, 2nd ওয়াল, 3rd ওয়াল, যা থেকে বাদল সরকারের বিখ্যাত 3rd ওয়াল থিয়েটার। আর সামনে একটা দেওয়াল রয়েছে, অদৃশ্য দেওয়াল, যেটা অদৃশ্য কিন্তু দেওয়াল রয়েছে, এটা 4th ওয়াল। এটা যদি স্বয়ংকক্ষ, ওর সঙ্গে আমার কথা হয়, আমি ওকে আদর করছি, ওর সাথে কথা বলছি, অন্তরঙ্গ নানান কথা চলছে আমাদের, তো এখানে কোনো দর্শক তো থাকার কথা না, এটা তো দেয়াল। পাশ দিয়ে দরজা দিয়েও ঢুকলো, আমি এই দরজা দিয়ে বাথরুম করতে গেলাম, ঢুকলাম, এখানে তো একটু দেয়ালই হবে। তাহলে আমি কেন বারবার ও কথা বলতে বলতে এদিকে, আমি কথা বলতে বলতে, হ্যাঁ তারপরে যেটা হলো তোমাকে আমি বলি মনোরমা, তুমি জানো না আমাদের সে জীবন কি দুর্বিষহ দিন ছিল, কি আমি তাকে করছি এরকম। দেয়ালকে তো এরকম করি আমরা, কথা বলি যখন। যদি এটা সত্যি দেয়াল হতো, বুঝতে পারছি, যদি সত্যিটা দেয়াল হতো, মনোরমা তুমি জানো না যে কি অবস্থা, আমি এরকম করতে পারি। দেয়ালটা যদি দেয়ালে হয়তো ঠেস দিয়ে দাঁড়াতাম কিছুক্ষণ, এখনো হতে পারে। আমরা প্রায় এটা না করে, ও হয়তো মানে এরকম কি ঘুরে গেলে এই ঘুরেও কথা বলতে পারে, আমিও ঘুরে কথা বলতে পারি, দেখছো তো জানলা দিয়ে দেখো পেছন, মানে এটা ভুল কম্পোজিশন নয়। কোনো যদি বুদ্ধিমান দর্শক হন, তিনি সঙ্গে সঙ্গে আবিষ্কার করবেন, আরে এরা দর্শকের কথা ভাবছেই না, মানে এরা এই 4th ওয়ালটাকে কনসেপ্ট করছে। তাহলে এই যে 4th ওয়াল কনসেপ্টে পেছন ফেরা যায় না, এটা গেল। আরেকটা ভুলের কথা বলি, মঞ্চে যখন আলো দেওয়া হচ্ছে, এগুলো তুইও জান, নোট করবি, আলো পড়ছে তো, আলোর অনেক রকম ক্রাইটেরিয়া রয়েছে। আমরা অনেক নাম বেরিয়ে গেছে, পার, এফওএইচ, তেরোটা, আগের সেই কনসেপ্টটা নেই। তা আমি বলছি যে দুটো বিলো পার্টস আর আপার পার্টস থেকে হয়তো একটা দিচ্ছে আলো, দুটো আপার পার্টস থেকে আলো দিচ্ছে। আমি আর আমার মার সাথে কথা বলছি, দেখা গেল যে আমার মুন্ডু মাথাতে আলোটা আটকে গেছে, আমার মা অন্ধকারে। আমাদের বহু জায়গায় এমন শেখানো হয়েছে, সরে এসে কায়দা করে আলো দিলাম আমার মাকে, এটা জঘন্য, তার থেকে অন্ধকারে ডুবে থাকার কথা বলবো। বাস্তবে এমন হয় না, বাড়িতে সন্ধ্যেবেলা একটা 60 পাওয়ারের ল্যাম্প জ্বলছে, আমি আমার মার সঙ্গে কথা বলছি, কতবার বলছি অন্ধকার, মানে এমন তো সূচিভেদ্য অন্ধকার নয় যে আমার মাকে দেখতে পাচ্ছি না, কথা বলতে পারছি না, সেটা অনেক ভালো। কিন্তু এরকম কায়দা করে এই আলো দিলাম যেন দর্শককে দেখানো, দেখুন আমি আলো দিতে জানি।
এই দেখনদারি ব্যাপারটা একটা ভুল। 4 নম্বর ভুল, আমি ওর সাথে অভিনয় করছি, আমাদের মিষ্টি মেয়ে বৃষ্টি, ওর সাথে অভিনয় করছি। ও আমার 83 বছরের ঠাকুমার রোল করে। হ্যাঁ, 93 বছরের ঠাকুমার রোল করে, আরো 10 বছর বাড়িয়ে দিলাম যা। এবারে আমি প্রত্যেকদিন ওর সঙ্গে রিহার্সাল করেছি এই চতুর্দশী মিষ্টির সঙ্গে। হ্যাঁ, আমি প্রত্যেকদিন ওর সঙ্গে যখন রিহার্সাল করেছি ওকে একভাবে দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি। এবার আমি মঞ্চে যখন অভিনয় করছি, ও যখন ঢুকলো তখন চশমা নেই, একটা উইগ নিয়েছে, হ্যাঁ, সমস্ত চুনকালি মেখে, একটা 93 বছর হয়েছে। এইবার আমি যেই তাকালাম, আমি তো আমার দৃশ্যকল্পে তখন কিন্তু রিহার্সালের সেই মিষ্টির মুখ আমি ভাবতে পারছি, যেই ঢুকলো পাল্টে গেছে। আমি আর সৎ অভিনেতা নেই, আমার অভ্যস্ততা তখন আমি সেই বৃদ্ধরূপী মিষ্টিকে পাচ্ছি না। ফলে আমার উচিত ছিল কি, এই ভুলটা আমাদের, আমি মেকআপ নেব শুধু নয়, আমি মেকআপ নেওয়ার পর আমার কো অ্যাক্ট্রেস বা কো অ্যাক্টরকে ভালো করে দেখবো, দেখে দৃশ্যকল্পে এতদিন যে অভিনয় করেছি সেই চরিত্রের মুখটাকে সরিয়ে, মিষ্টির মুখটাকে সরিয়ে এই বৃদ্ধারূপী মিষ্টিকে আমি দেখবো বারবার, খুব ভালো করে দেখে, যাতে আমার ওই সময় ঢুকলে আমার মনোনিবেশে কোনো রকম ব্যাঘাত না ঘটে। এটা 99% লোক আমরা করি না। ফার্স্ট বেল বাজছে, তখনও মেকআপ চলছে, আলিদা কমপ্লিট করতে পারেনি, হ্যাঁ, এইসব করে বেড়াই যাবে, বুঝতে পারছি। ফলে আমার নিজেকে, এবং নিজের ক্ষেত্রেও তাই, আমরা যে কাঁদি মঞ্চে, আমরা কাঁদি মানে কি, আমরা তো নকল কান্না কাঁদি, কৃত্রিম কাঁদি। কাঁদলে আমায় কেমন দেখায় সেটা কি দেখেছি আয়নায়? ওটা না দেখলে আমি কৃত্রিম ভাবে সেই মুখভঙ্গি করবো কি করে? তাহলে তো সে কান্নার নামে অন্য একটা কিছু বেরোয়। আমি বোঝাতে পারছি? এমনি ন্যাচারাল যখন কাঁদিস তোরা, তখন সেটা তো ন্যাচারাল, কিন্তু সেই ন্যাচারালটা তখন তো কাঁদবি না কেউ। পরশুদিন একটা কেলেঙ্কারি হয়েছে, আমাকে 11 বার চা খেতে হয়, ঘুম নেই, তুই তো দেখিসনি, ঘুম নেই দেখিসনি তো, ঠিক তো ঘুম নিয়ে আমি চা খাই, চাতে একটা কিছু পড়েছিল, আমি জানি না, চুমুক মেরে যাই, বুঝলাম গরম চা পেয়েছি, কিন্তু তাতে একটা থকথকে কিছু একটা, এবং সেইখানে মঞ্চে ফুটজনে আমি, এটা বাঁকুড়াতে শো রবীন্দ্র ভবনে, আমাকে পুরো আলো দিয়ে রেখেছে, আমি কি করব, সেটা ফেলে দেবো কি করে? পেপার পড়তে পড়তে সংলাপ বলছি, আমি সেটাকে চিবিয়ে যখন খাচ্ছি অভিনয় করতে করতে, তোমরা বিশ্বাস করো ভেতরটা আমার কষ্ট হচ্ছে অন্য কারণে। যখন একটা গন্ধের কিছু একটা খাচ্ছি, কিছু একটা পড়ে গেছে, কিন্তু মুখ নির্বিকার রাখতে হচ্ছে। মানে এই যে কি কঠিন কাজ, ভেতরটা আমার জ্বলছে। যখন একটা ক্ষতিকর কিছু খাচ্ছি, কোনো পোকামাকড়ই হবে হয়তো, প্যাচপ্যাচ করে চিবিয়ে খাচ্ছি, যেন আদা কুচিয়ে দিয়েছে কেউ, এবং তখন সংলাপ বলছি, দাহ দাহ কাণ্ডটা দাহ, আলা সরে সরে 10 ডাক্তারে শেষ করে দিল গা। মন্ত্রিসভার বিরুদ্ধে এমন তীব্র কটূক্তি কইরা গেল সিদ্ধার্থ রায়, সব কটা নেতা মন্ত্রী আমলাকে একেবারে সুনকালি বা খাইয়ে দিয়া গেল গা, একবারের কি লজ্জা আছে? আমি করে কইয়া দিলাম আর করি, এই সমস্ত বলে যাচ্ছি, কর্মচ করে চিবিয়ে যাচ্ছি, এবং যখন একটা কিছু খাচ্ছি, করার নেই আমার, কৃত্রিম ভাবে মুখে ওই যেটা থাকা নির্বিকার একটা রাখতে হচ্ছে। আমি বলছি আহার যে প্র্যাকটিস আমাদের খুব কম হয়। আমাকে যে ঘটিটায় দেওয়া হচ্ছে চা, ঘটিটায় দেখে নিতে হবে মাজা হয়েছে ঠিক কিনা, তাতে কিছু পড়েছে কিনা, হ্যাঁ, তাতে জল, আমি ব্যাকস্টেজ যারা থাকে তাদের দোষ দিচ্ছি না, কিন্তু মানে না হলে তো, মানে অন্য কেউ বলে স্বাভাবিকভাবে ওয়াক তুলিনি, আমার সেটা সৌভাগ্য, পেয়ে যেতে পারতো তো। ফলে এটা ভুল, আমারও ভুল, আমায় দেখে নেওয়া উচিত ছিল হয়তো, আমার ঘটিতে চা যায়। তারপরে যেটা হয় মঞ্চে, আমরা সবাই উইং থেকে ঢুকি। কেন বললাম উইং থেকে ঢুকি? উইং থেকেই তো ঢুকবো। এই সবাই খুব বোর হচ্ছে না? ঘুম পেয়ে যাচ্ছে?
কিন্তু শোনাতেও তো হবে। উইং উইং কাকে বলে আমরা জানি? মঞ্চে কি কি থাকে? কৌশিক বলেনি এগুলো? কি করেছে? মঞ্চের সামনে কি থাকে? যে পর্দা মতো যেটা, ওটা কি? ওটাকে বলে কার্টেন, যে কারণে কার্টেন কল হয়। আর ওই কার্টেনের মধ্যেই পেছনে আর একটা টাঙানো থাকে, আপনারা কিছু মনে করবেন না, এগুলো আপনারা জানেন, আমি জানি। ওগুলোকে বলছে ব্যাক স্ক্রিন। সামনেরটা কার্টেন, পেছনেরটা স্ক্রিন। ওপরে এখানে নেই, ওপরে না কিছু কিছু এরকম কোচানো কোচানো ফ্রিল দেওয়া, হ্যাঁ ফ্রিল দেওয়া একটা থাকে, যেখান থেকে লাইট গার্ড করা হয়। লাইট তো আমাদের হ্যাঙ্গিং, ওইগুলোকে বলে স্কাই, ঠিক আছে? আর ওই কার্টেন টু স্ক্রিন কতগুলো এরকম আড়াআড়ি দাঁড় করানো থাকে, 3টে 4টে 5টা 6টা, যেমন স্টেজ অনুযায়ী থাকে। ওইগুলোকে আমরা বলি এক একটা উইং। গেট উইং, তার আগে অ্যাপ্রন, অ্যাপ্রন, গেট উইং, ফার্স্ট উইং, সেকেন্ড উইং, থার্ড উইং, ফোর্থ, ফিফথ, সিক্স, এদিকে ওটাই। এখন এই উইং দিয়ে যখন তুই ঢুকছিস, ভালো করে শোন, তুই যদি বাজার করে ঢুকিস, বাজারের ব্যাগ নিয়ে, আমরা বেশিরভাগ ক্ষেত্রে দাঁড়িয়ে থাকছি উইংয়ে, যেই আমার কিউ এলে ঢুকে গেলাম। ফলে যা হয়, নিঃশ্বাস প্রশ্বাস স্বাভাবিক, হাঁটা চলা স্বাভাবিক হতে পারে না। তো তুই যদি হেঁটে আসিস, এক ধরনের শরীরে চলছে, সাইকেল এলে এক ধরনের, গাড়িতে এলে এক ধরনের, ওয়েট থাকলে এক ধরনের, এগুলো আমরা মাথায় রাখি না। ওইটাকে আমরা বলছি উইং দিয়ে ঢুকি। উইং দিয়েই ঢুকবো, কিন্তু তার আগে অনেক কিছু ভাবনা নিয়ে যে আমি কিসে এলাম। হেঁটে বাজার করে ঢুকছি, আমার কোনো শ্বাসের নেই, শ্বাসাঘাত নেই। এইরকম বেশ কিছু ভুল, আমাদের কিছু প্রচলিত ভুল বললাম, যেগুলো ভুল নয় ঠিক। আর একটা যেটা বিরাট ভুল, ওই যে ভুলে যাই বলি আমরা পাঠ। এই এখানে তো সবাই কম বেশি অভিনয় করি। তুমি কোনোদিন হয়েছে এরকম? তোমার নামটা কি গো? আচ্ছা, হ্যাঁ আপনি তো অভিনয় করেন, এরকম নিশ্চয়ই কখনো হয়েছে। আপনি দাঁড়াবেন না, কষ্ট হচ্ছে আপনার, বসুন, বসে কথা বলেন। আচ্ছা, আমি বলছি আপনি যখন মানে পাঠ কখনো ভুলে গেছেন এমন হয়েছে? আচ্ছা, মূলত যাত্রার অভিনয়ে প্রম্পটার একটা ব্যাপার চল আছে আমাদের। হ্যাঁ আচ্ছা, আপনি বসে কথা। সেটা হচ্ছে যে আমি বলছি যে আমি প্রম্পটের জায়গাটায় যাচ্ছি না। আমাদের থিয়েটারে তো প্রম্পট হয় না, প্রম্পটার থাকে না, যাত্রা যেটা থাকে। পাঠ ভুলে যাওয়া একটা বড় সমস্যা আমাদের। আমরা ভুলে যাই কখন, এটা মাথায় রাখবেন সবাই। আমার একটা বই বেরোচ্ছে, বিজ্ঞাপন দিচ্ছি না, কিন্তু এটা ছেলেমেয়েদের জন্যই লেখা, আত্মপ্রস্তুতির পাঠশালা মুদ্রা বার করছে, এটা সামনের মাসেই বেরোবে। সেখানে আমি খুব বিস্তারিত বলতে চেয়েছি। আমরা তখনই ভুলবো যদি মনে করি যে ওই সিনটার ওই ডায়লগটা আমার আগের দিন রিহার্সালে আটকাচ্ছিল, ভুলে যাবো না তো। অবধারিত ভুলবো, ওখানে গিয়ে ভুলবই। কখনো এটা মনে করতে নেই অমুক দৃশ্যে কি ছিল, এবং এটাই আমরা করি। আমরা ফার্স্ট সিনে আছি, ঢুকবো, তখন আমরা ভাবি থার্ড সিনের কথা। যেহেতু আগের দিন ওইটা আমি দেশ খেয়েছি, ডিরেক্টরের গালাগাল খেয়েছি, সুতরাং ওইটা তখন ভাবছি। ফার্স্ট সিন তখন গুলি মেরে, ফার্স্ট সিন তোমার আটকায় না, কোনো ব্যাপার নেই, আমি থার্ড সিন ভাবছি। ভেবো না, ভাববো না, বয়ে গেছে ভাববে। কি করবো? আমি ভাববোই না, আমি শুনবো। আমরা বলি, এটা সৌরভ পালতি খুব বলেন, কান খোলা এবং মাথা খোলা। সংলাপ হৃদয় মনে করিয়ে দেয় না, সংলাপ মনে করিয়ে দেয় কই একটা। সংলাপ মনে করিয়ে দেয় আমার আহার্য। আমি না দলের নাম বলছি না, একটা দল আমি খুব বুড়ো বয়সে শিখলাম, সেখানে কোনো সংলাপ কোনোদিন বলতে দেয়নি। গোটা নাটকটা শুধুমাত্র বসা, দাঁড়ানো, বোতল থেকে জল খাওয়া, ওখানে যাওয়া এখানে যাওয়া, এই করিয়েছে 1 মাস ধরে। সংলাপ স্ক্রিপ্ট হাতে কিছু দেয়নি, শুধু এই করানো হয়েছে। 2 ঘন্টা ধরে আমরা ওই করেছি। শুয়ে থাকা, শুয়ে শুয়ে বিড়বিড় করছি, বলছে সুভাষিতা এখানে 1.5 মিনিট বিড়বিড় আছে, কথা আছে। কি কথা এখন বলবো না, তুমি শুয়ে শুয়ে কথা বলো, বিড়বিড় করো।
শেষে বিড়বিড় করলাম, বলছে এইবার 1.5 মিনিট হয়ে গেল, উঠে পড়লে, উঠে পড়ে ওখান থেকে ওখানে যাও, হাতটা ধুলে জলে, হাতটা ধুলাম, হাত ধুলে কথা আছে সে পরে বলবো, এই করে করে খুব বিরক্তিকর লাগবে, তাই বলেছে করেছি। এইবারে হলো কি, নাটকটা হলো কিভাবে জানো, শুনলে চমকে যাবে। পরে যখন ওটা তৈরি হয়ে গেল, হয়ে যাওয়ার পরে এইবারে বলছে সুহাসিনী ওই হাত ধুতে ধুতে তুমি এই কথাটা বলছো, সেটা প্র্যাকটিস হলো। শুয়ে যে বিড়বিড় করছিলে এই কথাটা বলছো, স্ক্রিপ্ট দেওয়া হয়নি, মুখস্থ করতে দেয়নি, বিড়বিড় করতে করতে এইটা বলা, হাত ধুতে ধুতে এটা বলা, বসে বসে এটা বলা, চেয়ারে বসতে বসতে এটা বলা, এইভাবে করানো হলো। সেটা করতে আরো 10 দিন গেল। বিশ্বাস করুন আপনারা, আমি নিজের ফিলিংস থেকে বলছি, আমি যখন বসছি না, আমাকে সংলাপ মনে করাচ্ছে ওই বসাটা, কারণ এটা তো আগে প্র্যাকটিস হয়েছে। এবার বসতে গেলেই আমি ওই কথাটা না বলে আর পারছি না, বুঝতে পারছি। হাত ধুতে গিয়ে হাত ধোয়াটা মনে করিয়ে দিচ্ছে আমার কথাটা। আমি ওর মুখোমুখি গিয়ে দাঁড়াচ্ছি, দাঁড়িয়ে ওর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছি যখন, তখন আমি ওকে বলতে বাধ্য হচ্ছি, মানে যে কথাটা ওর হাতায়, ওর মাথায় হাত দেওয়া মাত্র আমার মনে পড়ে যাচ্ছে, এটা আমার বলতে হয়, আমায় আর সংলাপ মনে করতে হচ্ছে না, বুঝতে পারছি। ফলে আমার কম্পোজিশন আমাকে বলে দিচ্ছে সংলাপ। ঠিক আমি এটাই আপনাদের বলবো, আপনার অভ্যস্ততা যদি এটা থাকে, আপনি যদি ওনার সাথে আমি কথা বলছি, আমি ওনাকে একটা কথা বললাম, উনি যদি আমার কথাটা শোনেন না, আমার শোনা কথাটা ওনাকে কথা বলাটা পাইয়ে দেবে। আমি বললেই ওটাকে বলতে হচ্ছে, কারণ ওটা বললে তো আমি এটাই বলি। আমি ওকে যদি বলি তোর নাম কি রে, বলবে অনামিকা বিশ্বাস, ও শুনলেই বলতে পারবে, না শুনলে বলতে পারতো না। বা সংলাপটাও ওইভাবে যদি প্র্যাকটিস হয়, শোনো আর কিচ্ছু ভেবো না, মনটাকে খোলা রাখো, শুনবো, ওই বললো সঙ্গে সঙ্গে মেকআপ করে দিই। এবারে এইটা করতে গেলে কোনোদিন আমাদের সংলাপ ভুলে যাওয়ার কেস হবে না। আর যেটা শুরুতে করতে হয়, বাচ্চাদের জন্য বলছি অন্তত, ডিপ ব্রিদিং, বড় শ্বাস নাও। পরীক্ষার হলে যখন খাতা নিবি মা, কোশ্চেন দিচ্ছে আর খাতা নিচ্ছে, পড়ে দেখিস, তারপর যদি না মেলে আমার নামে কুকুর পুষিস। এত বড় কথা বলে গেলাম। খাতা নিবি, খুব টেনশন হচ্ছে, খাতা নিবি, কোশ্চেন নিবি, ডিপ ব্রিদিং কর 3টে, দেখবি তোর শরীরটা বড় হয়ে গেছে, টেনশন নেই, উধাও। কোশ্চেন আর খাতা নিয়ে তোর টেনশন নেই, হাত কাঁপছে না, তুই স্মার্টলি করে দেখিস। টেনশন কাটানোর সব থেকে বড় অস্ত্র ডিপ ব্রিদিং। আমি উইংয়ে থাকবো, প্রথম আমার ঢোকা আছে, 3টে বড় ডিপ ব্রিদিং করবো, টিউবে ঢোকার আগে ওই নেবো। যখন ঢুকবো, আমার মঞ্চে যখন ঢুকছি, দর্শকদের সামনে, পুরো দর্শক আমার গ্রিপে, আমরা ওইখানেই ল্যাব, শ্বাস টাস ফেলে দিয়ে 2 মিনিট পরে আমার চরিত্র প্রকাশ পাচ্ছে। তার আগে সেই নির্ভেজাল সুভাষিস খামারু, হ্যাঁ, দুরু দুরু কম্পিত হৃদয়ে ঢুকে আড়ষ্ট থেকে তারপর হচ্ছে, তা নয়, তার আগেই আমি সমস্ত ত্যাগ করে ঢুকতে পারবো। এই ভুলটা কাটাতে বললাম। সকলের ভোগ পাচ্ছে আমি জানি, আমি এক্ষুনি দাঁড় করাবো। আমি এগুলো ভুল নিয়ে আলোচনা করলাম এই কারণে, কারণ এগুলো সাধারণত ওয়ার্কশপে বলা হয় না, সেই জন্য আমি বললাম। বাড়িতে ঘন্টার পর ঘন্টা আমরা কখনো করে দেখেছি যে সংলাপ বলার সময় আয়নায় দেখতে লাগে কেমন? আমি বলছি এ জগৎ মহাহত্যাশালা বলছি, কিন্তু আমি আয়নায় যদি দেখি এটা বললে আমায় কেমন লাগে, তাহলেই তবে আমি মঞ্চে দাঁড়িয়ে এ জগৎ মহাহত্যাশালা বলতে পারবো যে আমার মুখাবয়বটা দৃশ্যকল্পে ভেসে এলো, আমি পাচ্ছি বলতে। আমরা দেখতে পাই না বলে মুশকিল হয়, অন্য মুখ অন্য কথা বলে। আমরা এবারে যেটা করব সেটা হচ্ছে যে, এই যে এত কথা হলো, তো কথা বলার পর আমি একটা ইন্টারাকশনের জায়গা তৈরি করতে চাইছি। 5-6 জন করে বলে দেব, 5-6 জন করে আমি তুলবো মঞ্চে। আমি একটা শুরুর লাইন বলে দেব আর শেষ লাইন বলে দেব। সেটা দিয়ে 1 মিনিটের একটা নাটক বানিয়ে আমায় দেখাতে হবে। কোনো প্রস্তুতি কিচ্ছু না। শুরুতে একটা লাইন বলে দেবো আর শেষে একটা লাইন বলবো।
মানে সেটা দিয়ে শুরু হবে আর সেটা দিয়ে শেষ, এই দুটো শুধু মনে রাখতে হবে, এই দুটো মুখস্থ করা, সেইটা এক্ষুনি করে দেখাতে হবে। দেখি 6 জন হাত তোলো তো, কোন 6 জন যাবে? আমি আর বাঁচবো না, বেছে বললে পক্ষপাতিত্ব হয়ে যায়। বারবার মিষ্টিকে বাঁচছি, মিষ্টি মনে মনে ভাবছে স্যার খুব আমাকে বেশ পছন্দ করে ফেলেছে, শুধু স্যার আমাকে ডাকছে। কোন 6 জন আসবে বলো? 6 জন ওঠো, দেরি করা যাবে না। হ্যাঁ ওঠো, হ্যাঁ আর স্টেজে চলে আসুন, যে 6 জন যাবেন সেই আসুন। এবং এই 6 জনই শুধু যাবেন না, তারপরে আরো 6 জন যাবে। হ্যাঁ যান না, এটা তো একটু মজাও হয়, প্লাস আপনাদের 1 মিনিট আপনারা সময় পাবেন, 2 মিনিট সময় পাবেন। আমি বলে দেবো 2 মিনিট আপনারা নিজেরা সাজিয়ে নেবেন, 2 মিনিট পরেই আপনাদের পারফর্ম করতে হবে। জটিল কিছু নয়, আর জটিল করে ভাববেন না। আপনাদের প্রথম লাইন হচ্ছে, হ্যাঁ রেডি সবাই, একদম কান মাথা খোলা। আপনাদের প্রথম লাইন কে বলবেন ঠিক করবেন আপনারা। আপনাদের প্রথম লাইনটা হচ্ছে আজ বাবুনের জন্মদিন, আজ বাবুনের জন্মদিন। হ্যাঁ এটা হচ্ছে প্রথম লাইন, ঠিক আছে? মনে থাকবে, আজ বাবুনের জন্মদিন। বাবুন একটা ছেলে, বাচ্চা ছেলে, তার নাম বাবুন। হ্যাঁ অসুবিধা হবে? বাবুন নামটা চেঞ্জ করবে। আচ্ছা কি নাম একটা তাহলে আপনারা ঠিক করুন। একটা বাচ্চা ছেলে না, এই এখানে কাউকে নেওয়া যাবে না, থাকুক না। আজ বাবুনের, বাবুন এখানে নেই বলেই বললাম, আজ বাবুনের জন্মদিন। এটা প্রথম লাইন। শেষ লাইন বলে দিই, মাঝখানে কি সব বলবেন আপনারা ঠিক করুন। শেষ লাইন হচ্ছে জন্মদিনে তুই বিষ খেলি বাবুন, এটা শেষ লাইন। আপনারা শুনেছেন, প্রথম লাইন হচ্ছে আজ বাবুনের জন্মদিন, শেষ লাইন হচ্ছে জন্মদিনে তুই বিষ খেলি বাবুন, এটা হচ্ছে শেষ লাইন। আপনারা নাটকটা করবেন 1 মিনিট সময়, 1 মিনিটে আপনাদের করতে হবে। তো স্টপওয়াচ আছে, ওয়ের স্টপওয়াচ রেডি। নাটক 1 মিনিটের নাটক, আজ বাবুনের জন্মদিন, এই নাটকটা শুরু হবে। আমি রেডি বললে আমাকে রেডি আপনারা সবাই তো? রেডি সবাই? আমি ঘোষণা করছি, স্টার্ট।
স্টার্ট করলে শুরু করবো। অনামিকা রেডি তুই? টাইম করবি। আস্তে সাইলেন্স প্লিজ। স্টার্ট। নাটক দেখতে যায় তো দেখতে বাজে লাগছে, শুনতে ভালো লাগছে, কারণ সব জড়িয়ে গেছে। এটাকে আরো তুলে রং দেওয়ার ক্ষেত্রে গোটা স্পেসটাকে ব্যবহার কর, কন্টেন্ট খুব ভালো ছিল। এটা আরেকবার কর। আপনারা একটু সময় পেয়ে গেলেন, আর সময় বেড়ে গেছে, অনেক বেড়েছে। এটা 1 মিনিট 45 বেড়েছে। আমি বলছি যে গোটা মঞ্চ জুড়ে করবি, রং মাখামাখি সমস্তটা একটা জায়গায় জড়িয়ে যাস না। তোরা আমার কথা শুনলি? কি করছিস বল, কি বল? ও ছেড়ে দে, কাল্পনিক কর, মাইমে কর, অসুবিধা নেই। রেডি সবাই? স্টার্ট। What
জানে না যে সংবাদটাকে ভুল। হ্যাঁ, শেষ লাইনটা কোথায় গেল? ও আজ আমাদের মধ্যে নেই, এটা দিয়ে শেষ করার কথা ছিল। ঠিক আছে, মোটামুটি হয়েছে, ভালো হয়েছে। হ্যাঁ, আপনারা চলে আসুন।